স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে সারা দেশে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, দুর্ভোগে রোগীরা। উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে ঢাকায় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, দুর্ভোগ বেড়েছে রোগীদের। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। তাদের দাবির মধ্যে অন্যতম এমবিবিএস, বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। বিএমডিসির উচ্চ আইনের ভিত্তিতে করা এই আইন দ্রুত কার্যকর করা এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা দেয়া নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে আদালতে একটা মামলা চলমান আছে। ২০১৩ সাল থেকে ৯০ বার এ পর্যন্ত এই রিটের খারিজ করা হয়েছে, পেছানো হয়েছে। আমরা চাচ্ছি এটা দ্রুত নিষ্পত্তি করে এই রায়টা দেওয়া হোক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও অভিন্ন দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। ম্যাটস বা ডিএম যারা আছে তারা যে বেআইনি ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে, সেটা বন্ধের জন্য আমরা আছি। ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকারের পরীক্ষা বর্জন করছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও চলে কমপ্লিট শাটডাউন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য ঢাকায় এসেছেন ৮০ শিক্ষার্থী। তারা বর্তমানে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছেন। চোখে লাল কাপড় বেঁধে কুয়েট ক্যাম্পাস ত্যাগ করে তারা। কুয়েটে নিরাপত্তা নিশ্চিত হলেই ক্যাম্পাসে ফেরার প্রত্যাশা তাদের। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার ভোর থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় ভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ৫ দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে সকাল ৮টায় ৮০ জন শিক্ষার্থী রওনা দেয়। আমরা ২ ভাগ হয়ে নিজেরা ২টা বাস উঠে যাই। এদিকে হামলা ও পরবর্তী ঘটনা প্রসঙ্গে কুয়েট ভিসি জানান, শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করে আসছেন তিনি। আমি নিজেও বুঝতে পারছি না যে কেন তারা এই কথাটা বলছে যে আমি অসহযোগিতা করেছি। ওরা যখন আমার কাছে ১:৪০ ওরাও আসেনি, তখন আমার নিচে লাঞ্চে যাচ্ছি, তখন থেকে শুরু করে আমি তো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন দিকে। এখন এটা কোন দিক থেকে কোন দিকে কে কি করছে বা কিভাবে মন নিচ্ছে আমি কোনো কিছু বলতে পারবো না। গেল 18 ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন উপাচার্য। অসুস্থ ভিসিকে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন অবরুদ্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি থেকে 6 দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা। কুয়েট প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বলছে, তদন্ত প্রতিবেদন দিতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কারো তল্পি বাহক হিসেবে পুলিশ কাজ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, দোষীদের কোনো ছাড় দেয়া হবে না। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির 40তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। কারো ব্যক্তিগত এজেন্ডা পুলিশ বাস্তবায়ন করবে না মন্তব্য করে তিনি বলেন, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। থানায় এসে মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 40তম ব্যাচের 57 এবং 38তম ব্যাচের 3 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেয়। এ সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড দেয়া হয়। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। জনসেবা ও কাজের মাধ্যমে বাস্তবিক অর্থেই নিজেদেরকে জনবান্ধব হিসাবে প্রমাণ করতে হবে। 90 দিনের জায়গায় 180 দিন যাচ্ছে, তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচনের খবর নেই। নতুন দল নিয়ে ব্যস্ত হচ্ছেন তারা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জে স্বাধীনতা স্কয়ার চত্বরে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষে জেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে টুকু বলেন, যারা দেশে শুধু সংস্কার করছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেয়া 31 দফা দেখে নেবেন। এ সময় জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করেন টুকু। প্রকৃত জেলেরা যেন জেলে কার্ড পেতে পারে সেজন্য সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ভোলার মনপুরার ঢালচরে জেলে নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, ইউনূস সরকার সাধারণ মানুষের উন্নয়নকেই টেকসই উন্নয়ন বলে মনে করে। তিনি জেলেদেরকে জলদস্যুদের কবল থেকে রক্ষা করার আহ্বান জানান। রাজনৈতিক কুপ্রভাব মানে এটা দখলে রাখার জন্য, তাদের নিজের হাতে রাখার জন্য এই যে চিন্তা করেন, এই কার্ড করে এই যে চালটা কেড়ে নেওয়া, এটার মতো হীন কাজ আর কি হতে পারে। তো কাজে এবার আমরা যেটা চেষ্টা করছি একদম সূক্ষ্মভাবে তথ্য নিয়ে যেন সত্যিকারের যারা জেলে, যারা প্রকৃত জেলে বলে, তারা যেন কার্ডের আওতাভুক্ত হয়। এখানে পোস্ট কার্ড আছে এবং আমি পোস্ট কার্ডের ডিজি মহোদয়কে বলেছি যে একটু পেট্রোলিংটা বাড়াতে। যদিও আমাদের নৌ পুলিশের অবস্থা এখনও তেমন সুবিধা নয়, কারণ তাদের হাতে স্পিড বোট নেই ওরকম। কুমিল্লায় আদালতে সুমন মিয়া নামে মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামিরা। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। রোববার সকাল 10:30টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটকরা হলো মতিন মিয়া ও সাদ্দাম হোসেন। আহত সুমনের বড় বোন জানান, গেল 15ই ফেব্রুয়ারি মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ সকালে আসামিরা জামিন চাইতে এলে মামলার বাদী সুমনকে সামনে পেয়ে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11টার দিকে ইউপি সদস্য রফিকুল ইসলাম মোটরসাইকেলে বানেশ্বর যাচ্ছিলেন। এ সময় বিড়ালদহ মাজারের সামনে 8-10 জন তার গতিরোধ করে রফিকুলকে এলো পাথারি পিটিয়ে জখম করে। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে রফিকুলের সমর্থকরা গিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দুপুরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে প্রতিবেশীর সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, বড়াই গ্রামের মানিকপুরে সুমন ব্যাপারীর বিয়ে উপলক্ষে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজছিল। এ সময় প্রতিবেশী শামসুল ব্যাপারী সহ তার ভাইয়েরা উচ্চ স্বরে গান বাজনা করতে বারণ করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে করে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। শ্রমিকরা জানান, গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের এক কারখানায় ৭৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ করে। সকালে কারখানাতে এসে ছাঁটাইকৃত শ্রমিকের তালিকা দেখে মহাসড়কে অবস্থান নেয় তারা। পরে শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করতে দাবি জানায় তারা। নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতি করা হয়। শনিবার রাত 12:15টার দিকে নজিপুর সাপাহার সড়কের পত্নীতলায় মানাসী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এই ঘটনা হয়। বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। তখন একদল মুখোশধারী দরজা জানালা ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ প্রায় 3 লাখ টাকার মালামাল নিয়ে যায়। পত্নীতলা থানার কর্মকর্তা এনায়েতুর রহমান জানান, এই ঘটনায় যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আবারও চরমপন্থীদের উত্থানে আতঙ্ক জনমনে। দীর্ঘদিন ধরেই এসব দলগুলোর আধিপত্য দেখা যায়নি। হঠাৎ করেই চরমপন্থী নেতাকে হত্যার পর আরেক চরমপন্থী সংগঠন পরিচয়ে গণমাধ্যমে খুদে বার্তা পাঠানো তাদের উত্থানের বার্তা বলে মনে করছেন অনেকে। এদিকে সন্ত্রাসীদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। ঝিনাইদহ প্রতিনিধি এম রাইহানের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমের একসময় রক্তাক্ত জনপদ খ্যাত ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে চরমপন্থী দলগুলো। আগে হত্যার পরে এসব নিষিদ্ধ দলের পক্ষ থেকে দেয়া হতো চিরকুট বা মোবাইল কল। আর এরকমই ভয়াবহ ঘটনা ঘটেছে গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাটে। গুলি করে হত্যা করা হয় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার 2 সহযোগীকে। এতে হত্যার দায় স্বীকার করে গণবাহিনী পরিচয় আগের মতো গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছে আরেক চরমপন্থী সংগঠন জাসদ। চরমপন্থীদের এই উত্থানে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। তাহলে কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এসব সংগঠন? এমন গুঞ্জন জেলা জুড়েই। চরমপন্থীদের নির্মূল করে মানুষের নিরাপত্তা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান এলাকাবাসীর। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ থাকেই, তারা একে অপরের মধ্যে সংঘর্ষে জড়ায় যাচ্ছে। এটার জন্যই আমাদের জনমনে ভীতির সঞ্চার হয়েছে। এখানে ওখানে লাশ পড়ে রয়েছে, এটা আমি খুব দুঃখিত। আমরা চাই যে এর সুষ্ঠুভাবে বিচার হোক। আমরা সবাই দেখবো, জানবো যে এর সুস্থ বিচার হয়েছে, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো, এই আশায় সরকারের কাছে। আসছে নির্বাচনের কারণেই তাদের উত্থান বলে মনে করছেন মানবাধিকার নেতারা। 5ই আগস্ট পরবর্তী সময় সেই জন্যে এটাও একেবারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে তারা নতুন করে আবার কোনোভাবে সংগঠিত হয়ে আগামী নির্বাচনেও তারা ব্যবহৃত হতে পারে। দুটি চরমপন্থী দলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। উভয় পক্ষের মধ্যে একটা বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। নিহত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা সহ অর্ধশত মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হলেও রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফসলের ক্ষেতে পোকামাকড় দমনে বাড়ছে কীটনাশকের প্রয়োগ। স্বাস্থ্যবিধি না মেনে সুরক্ষাবিহীনভাবে কীটনাশক প্রয়োগ করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কৃষকদের সচেতন করতে নানা রকম পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ, তবে সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে
আরও একটি ডেস্ক রিপোর্ট। পোকামাকড় দমনে পেঁয়াজ খেতে কীটনাশক স্প্রে করছেন শৈলকুপার আশুরহাট গ্রামের কৃষক জাকিরুল ইসলাম। ফসল সুরক্ষায় এত সব আয়োজন থাকলেও নিজের স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো ভ্রুক্ষেপ। কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে চশমা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না জাকিরুল। সাধারণ মানুষের সতর্কের তেমন কোনো আমরা সতর্কের ব্যাপারে আমরা তো সচেতন না। অনেক রোগ এসে যাচ্ছে, অনেক সমস্যা ভিতরে দেখা যাচ্ছে। খেতে ওষুধ দিতে আসে ওষুধ আমার ওই চোখে গেছে, চোখে দেওয়ার পরে আমি চোখ দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কিন্তু দেখতে ঝাপসা, এতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। শুধু জাকিরুল ইসলামই নন, ঝিনাইদহ জেলা জুড়ে এই চিত্র সর্বত্র। কৃষকদের অভিযোগ, কীটনাশক বা সার ব্যবহারে কৃষি দফতরের সহযোগিতা পান না তারা। তাদের জানা নেই স্বাস্থ্য সুরক্ষায় কি ব্যবহার করতে হয়। গ্লাভস দেয়, প্যান দেয়, শার্ট দেয়, চশমা দেয়, এগুলো তো আমাদের দেয় না, ট্রেনিংও করায় না, দেয়ও না। মাস্ক ব্যবহার করতে হয় বা চশমা ব্যবহার করতে হয়, এগুলো আমরা জানি না। স্বাস্থ্য সুরক্ষায় চাষিদের বিভিন্ন সময় পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। প্রকল্পে কৃষক মাঠ স্কুল হয়, 10টা সেশন, 14টা সেশন, এরকম এইসব সেশনেও কিন্তু আমরা তাদেরকে কিভাবে বালাইনাশক স্প্রে করতে হবে বা ব্যবহার করতে হবে কিন্তু আমরা তাদেরকে ডেমো করেও দেখাই। সুরক্ষা বিধি না মানলে কৃষকদের ক্যান্সার, অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথাও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভাষা সৈনিক আব্দুস সালাম। তার স্মৃতি রক্ষায় ফেনীর দাগনভূঞায় নির্মাণ করা হয়েছে গ্রন্থাগার ও জাদুঘর। তবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। বর্ষ পরিক্রমায় 21 ফেব্রুয়ারি আসে যায়, কিন্তু বাংলা বর্ণমালার জন্য ভাষা শহীদ সালামের আত্মাহুতি শুধু বিশেষ দিন ছাড়া স্মরণ করা হয় না। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের বীর যোদ্ধাদের অন্যতম আব্দুস সালাম সেদিনে 144 ধারা ভেঙেছিলেন মিছিলের সামনে। বুকের তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছেন রাষ্ট্রভাষা বাংলাকে। তার স্মৃতি ধরে রাখতে 2008 সালে লক্ষণপুর গ্রামকে নামকরণ করা হয় সালামনগর হিসেবে। তৈরি করা হয় গ্রন্থাগার ও জাদুঘর। তবে সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এটি এখন পাঠক ও দর্শনার্থী শূন্য। 21 ফেব্রুয়ারির দিন সবাই আসে, দেখে এটা সালামনগর। আমরা চাই সবসময় যেন মানুষ এখানে আসে, সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে বা এখানে পাঠকের সংখ্যা বাড়বে বলে মনে করি আমি। আকর্ষণীয় কিছু এখানে করলে, হয়তো একটি হাসপাতাল, হয়তো একটি কলেজ করলে আমার মনে ফাটকের অবস্থার একটু বৃদ্ধি হবে। জাদুঘরের রক্ষণাবেক্ষণ সহ কবর সংরক্ষণের দাবি জানান পরিবারের সদস্যরা। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে। 2018 সালের পর থেকে নতুন বই সংযোজন হয়নি, ফলে পাঠকদের আগ্রহ কমে গেছে। এছাড়া বন্যায় আসবাবপত্র ও আলমারিগুলো ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একটা তরুণ নির্মাণ করার জন্য আমরা জোর দাবি জানাই। পাঠকেরা আসার পরে যখন 2018 সালের বই দেখে তখন আগ্রহটা হারিয়ে ফেলে আর কি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা অচিরেই বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরো প্রাণবন্ত করব। শহীদ সালামের স্মৃতি এবং আত্মত্যাগকে বাঁচিয়ে রাখতে দেশ বিদেশের দর্শনার্থীদের জন্য অবকাঠামো নির্মাণের তাগিদও দিয়েছেন এলাকাবাসী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের নগরজালফই বাইপাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফেডারেল রিপোর্টার সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমদ, ফেডারেল রিপোর্টার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস মামুন সহ বিশিষ্টজনেরা। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মৌলভীবাজার কমলগঞ্জের শমশেরনগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শমশেরনগর হাসপাতাল সমিতির সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, শমশেরনগর, মুন্সিবাজার, শরীফপুর ও পতন উষার সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই সেবা শুরু হয়েছে। 50 টাকা রেজিস্ট্রেশন ফিস দিয়ে চিকিৎসা দেয়া হয়, পাশাপাশি দেয়া হয় বিনামূল্যে ঔষধও। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে সারা দেশে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, দুর্ভোগে রোগীরা। উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে ঢাকায় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।